পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে যে সংঘাতটা এতদিন চাপা আগুনের মতো জ্বলছিল সেটা এখন প্রায় বিস্ফোরণের পর্দায় পৌঁছে গেছে। পরিস্থিতি এতটাই টানটান যে এখন আর কেউ এটাকে ছোটখাটো বর্ডার টেনশন বলে উড়িয়ে দিতে পারছে না। আফগানিস্তানের তরফে মানে তালিবানের সরকারের দাবি পাকিস্তান নাকি সরাসরি বিলো দ্য বেল্ট আঘাত করছে। তাদের অভিযোগ পাকিস্তান শুধু সীমান্তে পাল্টা ফায়ারিং করেনি, বরং একাধিক তালিবান নিয়ন্ত্রিত শহরে বোমাবর্ষণও করেছে। বেশ কয়েকটি এলাকা এয়ার স্ট্রাইকে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি উঠেছে। এর আগেও অনেকবার এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে শেষ মুহূর্তে কোনো না কোনো পিস ব্রোকার এগিয়ে এসে উত্তেজনা কমিয়েছে। অনেকেই ভেবেছিল এবারও হয়তো তেমনটাই হবে, কিন্তু এখন যে ইঙ্গিতগুলি সামনে আসছে তাতে শান্তির সম্ভাবনা প্রায় শূন্যের কোটায় নেমে গেছে। উপরন্তু পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর কিছু প্রকাশ্য মন্তব্য আগুনে ঘি ঢালার কাজ করছে। তার বক্তব্য এমন ইঙ্গিত দিচ্ছে যেন ইসলামাবাদ এবার নরম পথে হাঁটার কোনো ইচ্ছাই রাখে না। স্বাভাবিকভাবেই তালিবান নেতৃত্বের মধ্যে এর ফলে ক্ষোভ বেড়েছে এবং তাদের বার্তা পরিষ্কার, যদি সংঘাত বাড়ে তারা গো অল ইন করতেও প্রস্তুত। এই উত্তেজনার মধ্যেই একটি রিপোর্ট পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। আন্তর্জাতিক কিছু সূত্রে দাবি ওঠে যে আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা সাম্প্রতিক পাকিস্তানি এয়ার স্ট্রাইকে নিহত হয়ে থাকতে পারেন। যদিও তালিবানের পক্ষ থেকে এখনও কোনো অফিসিয়াল নিশ্চিতকরণ আসেনি, কিন্তু একাধিক অজ্ঞাত সূত্র জানিয়েছে কাবুলে একটি বৈঠকের সময় নাকি এ হামলা হয়েছিল, যেখানে আখুন্দজাদা ও আরও কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার উপস্থিত ছিলেন বলেও শোনা যাচ্ছে। যদি এই খবর সত্যি হয় তাহলে এর প্রভাব শুধু সামরিক নয়, পলিটিক্যাল এবং আদর্শিক দিক থেকেও তা বিশাল হবে, কারণ তালিবান কাঠামোর মধ্যে সর্বোচ্চ নেতার ভূমিকা অত্যন্ত কেন্দ্রীয়। এদিকে তালিবান ইতিমধ্যে কড়া প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে। তারা দাবি করেছে পাকিস্তানের একটি F-16 যুদ্ধবিমানকে ডিস্ট্রয় করা হয়েছে, পাশাপাশি সীমান্তবর্তী কিছু পাকিস্তানি চৌকি তারা দখলে নিয়েছে বলেও প্রচার করছে। এখন তাদের বার্তা স্পষ্ট, প্রয়োজনে তারা সরাসরি পাকিস্তানের ভেতরে প্রবেশ করতেও পিছপা হবে না। তবে ঘটনার সূচনা নিয়ে দুই পক্ষের বক্তব্য একেবারেই ভিন্ন। পাকিস্তানের দাবি প্রথমে আফগানিস্তানের দিক থেকেই সীমান্তে গুলি চালানো হয়। তারা বলছে এটা হঠাৎ কোনো একদিনের ঘটনা নয়, গত 2-3 মাস ধরে সীমান্তে উত্তেজনা বাড়ছিল। যদিও অক্টোবর মাসে দুই দেশের মধ্যে একটি সিজফায়ার এগ্রিমেন্ট হয়েছিল, কিন্তু সেই চুক্তির পরেও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হয়নি, বরং ভেতরে ভেতরে ক্ষোভ আর অবিশ্বাস জমতেই থেকেছে। বিশেষ করে টিটিপি এই ইস্যুটি পাকিস্তানের জন্য বড় মাথা ব্যথা হয়ে দাঁড়ায়। ইসলামাবাদ মনে করেছিল আফগান মাটিতে টিটিপি ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে এবং সীমান্তবর্তী পাকিস্তানি অঞ্চলে প্রভাব বাড়াচ্ছে, ফলে পাকিস্তানের নিরাপত্তা মহল ক্রমেই অস্থির হয়ে উঠেছিল। অনেক বিশ্লেষকদের মতে ইসলামাবাদের মধ্যে একটি বড় ডেসপারেশন তৈরি হচ্ছিল, যেটা সাম্প্রতিক সামরিক পদক্ষেপে স্পষ্ট দেখা যাচ্ছে। পাকিস্তানের বক্তব্য অনুযায়ী আফগান বাহিনী তাদের সীমান্ত চৌকিগুলিতে প্রায় 2 ঘন্টা ধরে দফায় দফায় ফায়ারিং করে। এরপর পাকিস্তানি সেনা পাল্টা জবাব দেয়, কিন্তু সেই পাল্টা আঘাতই পরিস্থিতিকে আরও বেসামাল করে দেয়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই পুরো ঘটনাটা ঘটেছে এমন সময় যখন দুই দেশের মধ্যে অফিসিয়ালভাবে একটি সিজফায়ার কার্যকর থাকার কথা ছিল। এখন প্রশ্ন হলো, এই সিজফায়ার কি কাগজে কলমে ছিল নাকি বাস্তবে ভেঙে পড়েছিল অনেক আগেই? এই পুরো সংঘর্ষের শেকড় আসলে আরও আগে গাথা। অক্টোবর মাসের সীমান্তে যে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল সেখানে দুই পক্ষ মিলিয়ে 70 জনেরও বেশি মানুষ প্রাণ হারায়। তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, কারণ বিষয়টা শুধু পাকিস্তান বনাম আফগানিস্তান ছিল না, এটা পুরো অঞ্চলের স্থিতিশীলতার প্রশ্ন হয়ে দাঁড়ায়। বিশেষ করে পার্সিয়ান গালফ বাণিজ্য ও জ্বালানি রুটের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা শুরু হয়। এই প্রেক্ষাপটে কাতার এবং তুরস্ক মধ্যস্থতার নামে তাদের স্পষ্ট আশঙ্কা ছিল, যদি এই সংঘাত ফুল স্কেল যুদ্ধে রূপ নেয় তাহলে পুরো অঞ্চলে অস্থিরতা ছড়াবে, যার সরাসরি প্রভাব পড়বে গালফের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে। ফলে কাতার ও তুরস্ক যৌথভাবে ইসলামাবাদ এবং তালিবান সরকারের মধ্যে একটি সিজফায়ার ব্রোকার করে। তালিবানকে অনুরোধ করা হয়েছিল যেসব গোষ্ঠী পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ চালায়, বিশেষ করে টিটিপি, তাদের যেন আফগান মাটিতে প্রশ্রয় না দেওয়া হয়। কথাবার্তা, প্রতিশ্রুতি, কূটনৈতিক চাপ সব মিলিয়ে অক্টোবরের সেই চুক্তি তৈরি হয়েছিল, কিন্তু বাস্তবে দেখা গেল সেই শান্তি ছিল খুবই নড়বড়ে। এখন 27 তারিখের সকাল থেকে যে রিপোর্টগুলি সামনে আসতে শুরু করেছে সেগুলি পরিস্থিতিকে একেবারে অন্য স্তরে নিয়ে গেছে। একাধিক সূত্র দাবি করছে সাম্প্রতিক পাকিস্তানি এয়ার স্ট্রাইকে তালিবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়ে থাকতে পারেন। পাকিস্তান একাধিক শহরে বিমান হামলা চালিয়েছে এবং তাদের মধ্যে কাবুলও ছিল, যা আফগানিস্তানের রাজধানী। রিপোর্ট অনুযায়ী যে সময় কাবুলে নির্দিষ্ট একটি ভবনে হামলা চালানো হয় সেখানে আখুন্দজাদা ও বেশ কয়েকজন শীর্ষ তালিবান কমান্ডার উপস্থিত ছিলেন। হামলাটা নাকি অত্যন্ত লক্ষ্যভিত্তিক ছিল, স্পেসিফিক বিল্ডিং টার্গেট করা হয়েছিল। যদি এই খবর নিশ্চিত হয় তাহলে এটা হবে বিশাল টার্নিং পয়েন্ট, কারণ তালিবানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। দীর্ঘ 2 দশক ধরে আমেরিকার সঙ্গে তারা যুদ্ধ করেছে, সময় লেগেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমেরিকাকে আফগান মাটি ছাড়তে হয়েছে। এটা তাদের কাছে শুধু সামরিক বিজয় নয়, এটা তাদের আদর্শিক শক্তির প্রতীক। এখন প্রশ্ন উঠছে, যদি এমন একটি সংগঠনের সর্বোচ্চ নেতা নিহত হন
তাহলে তারা কি চুপ করে বসে থাকবে? অ্যানালিস্টদের বড় অংশের মত যে না, তালিবান অল ইন যাবে। আর এই মুহূর্তে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। 27 তারিখ সকালে তিনি প্রকাশ্যে ঘোষণা করেন এটা এখন আর সীমান্ত সংঘর্ষ নয়, এটা একেবারে ওপেন ওয়ার। তিনি বলেন আমাদের পেশেন্স শেষ, এখন পূর্ণমাত্রার যুদ্ধ হবে এবং পাকিস্তান প্রস্তুত। এখানে একটি বড় প্রশ্ন থেকেই যায়, যদি সীমান্তে গোলাগুলি হচ্ছিল সেটাকে সীমান্তেই সীমাবদ্ধ রাখা যেত, পাল্টা জবাবও সীমান্তেই দেওয়া যেত। কিন্তু কাবুলের ভেতরে এয়ারস্ট্রাইক চালানো, সেটাও এমন এক সময় যখন শীর্ষ নেতৃত্ব উপস্থিত। এটা নিছক ডিফেন্সিভ রিটেলিয়েশন বলে মানা কঠিন। অনেকেই মনে করছেন পাকিস্তানের কাছে আগেই ইন্টেলিজেন্স ছিল যে কে কোথায় আছে, তারপরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে শুধু দুই দেশ নয়, চারপাশের দেশগুলিও নিজেদের অবস্থান জানাতে শুরু করেছে। প্রত্যেকেই বুঝছে যদি এই সংঘাত পুরোপুরি যুদ্ধের রূপ নেয় তাহলে এর প্রভাব ছড়াবে পুরো অঞ্চলে। দক্ষিণ এশিয়া থেকে মধ্য এশিয়া, এমনকি গালফ পর্যন্ত রিপেল এফেক্ট দেখা যাবে। রাজনীতি, নিরাপত্তা, বাণিজ্য সবকিছুতে। একটা বিষয় পরিষ্কার, অক্টোবরের সেই সিজফায়ার কার্যত ভেঙে পড়েছে। এখন এটা প্রশ্ন নয় যে যুদ্ধ থামবে কিনা, এখন প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধ কতদূর গড়াবে এবং পরিণতি কতটা বিস্ফোরক হতে পারে। এখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নিজেই যখন বলে দিয়েছেন এটা ওপেন ওয়ার, তখন বাস্তবে আর শান্তির কোনো রাস্তা খোলা আছে কি? প্রশ্নটা সোজা, যদি সত্যি তালিবানের সর্বোচ্চ নেতা এই হামলায় নিহত হয়ে থাকেন তাহলে তালিবান কি চুপ থাকবে? টিটিপি কি চুপ করে বসে থাকবে? এখানে পাকিস্তানের ভেতরের বাস্তবতা বোঝা খুব জরুরি। গত কয়েক বছরের টিটিপি যেভাবে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নিজেদের প্রভাব বাড়িয়েছে, সেটা ইসলামাবাদের জন্য বড় ধাক্কা ছিল। তার সঙ্গে বিএলএ অর্থাৎ বালুচ লিবারেশন আর্মির কার্যকলাপ মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। পাকিস্তানি সেনাদের অপহরণ, বালুচিস্তানের দখলদারির চেষ্টা, এমনকি একসময় গওয়াদরকে প্রতীকীভাবে স্বাধীন বালুচিস্তান ঘোষণা করার মতো ঘটনাও ঘটে। এই দুই সংগঠন টিটিপি ও বিএলএ মিলে পাকিস্তানের অভ্যন্তরে একটা চাপ তৈরি করেছিল। অনেক বিশ্লেষক বলছেন ইসলামাবাদ বুঝেছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, তাই তারা একটা বড় সামরিক পদক্ষেপ নিতে চেয়েছিল এবং সীমান্তে ফায়ারিংয়ের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে। লক্ষ্য একটাই, টিটিপি ও সংশ্লিষ্ট গোষ্ঠীগুলিকে পেছনে ঠেলে দেওয়া। কিন্তু সেই পদক্ষেপ এখন ফুল ফ্লেজড ওয়ারের দিকে চলে গেছে। এদিকে ইউএন এই সংঘাতে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে, দুই দেশকে শান্ত থাকার অনুরোধ করা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো আজকের জিওপলিটিক্যাল এনভায়রনমেন্টে ইউএনের প্রভাব আর আগের মতো নেই। বড় শক্তিগুলি যখন সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে তখন কাগজে বিবৃতি খুব একটা কাজ করে না। অক্টোবরের সংঘর্ষে 70 জন নিহত হওয়ার পর কাতার ও তুরস্ক যে সিজফায়ার করিয়েছিল তারপরেও বহু রাউন্ড আলোচনার চেষ্টা হয়েছিল, কিন্তু সেগুলি ব্যর্থ হয়েছে। এখন সেই চুক্তি কার্যত ভেঙে পড়েছে। দুই পক্ষই একে অপরকে দোষ দিচ্ছে। পাকিস্তানের বক্তব্য, আফগানিস্তান তাদের ভূখণ্ডে সক্রিয় মিলিটেন্ট গ্রুপগুলিকে নিয়ন্ত্রণ করতে পারছে না, আর সেই গোষ্ঠীগুলি পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে। আফগানিস্তানের পাল্টা বক্তব্য, তোমাদের দেশের সমস্যা তোমরাই সামলাও, আমাদের কেন দায় নেবে? তবে একটা খোলা গোপন বিষয় আছে, টিটিপির বহু সদস্য অতীতে তালিবান বাহিনীর সঙ্গে যুক্ত ছিল। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে, ফলে তালিবানের ওপর তাদের একটা ঐতিহাসিক প্রভাব ও সম্পর্ক আছে। তার ওপর আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহারের সময় যে বিপুল পরিমাণ অস্ত্র রেখে যাওয়া হয়েছিল, সেগুলির একটা অংশ বিভিন্ন গোষ্ঠীর হাতে গেছে বলে বহু রিপোর্টে উঠে এসেছে। পাকিস্তানের অনেক নিরাপত্তা বিশ্লেষক দাবি করেন যে টিটিপির হাতে যে উন্নত অস্ত্র দেখা যাচ্ছে তা পাকিস্তানি সেনাবাহিনীর থেকেও আধুনিক। এই পরিস্থিতি থেকেই পাকিস্তানের মধ্যে একটা গভীর ডেসপারেশন তৈরি হয়েছিল এবং এই হতাশা থেকেই হয়তো এই আক্রমণাত্মক কৌশল নেওয়া হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী ঘোষণা করেছেন অপারেশন গজব লিল হক নামে পরিচালিত অভিযানে 133 জন তালিবান অপারেটিভ নিহত হয়েছে এবং 200-রও বেশি আহত। তারা বলছে অপারেশন সফল হয়েছে এবং প্রয়োজনে আরও হামলা চালানো হবে। তাদের দাবি এই যুদ্ধ দ্রুত জয় করা সম্ভব। অন্যদিকে তালিবান সরকারের তরফ থেকে এখনও সরাসরি কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। এই নিরাপত্তায় জল্পনা বাড়াচ্ছে, যদি শীর্ষ নেতৃত্ব সত্যি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে অভ্যন্তরীণ পুনর্গঠন চলছে কি? তবে আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই প্রকাশ্যে বলেছেন কাবুল, কান্দাহার এবং পাকতিয়ায় আবারও বোমাবর্ষণ হয়েছে। তিনি একে বিলো দ্য বেল্ট অ্যাগ্রেশন বলে উল্লেখ করেছেন এবং বলেছেন আফগানিস্তান পূর্ণ শক্তি নিয়ে প্রতিরোধ করবে। এখানে একটা সাংস্কৃতিক দিকও আছে। আফগান সমাজ ঐতিহাসিকভাবে অত্যন্ত প্রতিশোধ প্রবণ এবং রিট্রিবিউটিভ মানসিকতার জন্য পরিচিত। যদি তারা মনে করে নেতৃত্বকে লক্ষ্য করে হামলা হয়েছে তাহলে প্রতিক্রিয়া হবে দীর্ঘমেয়াদী এবং বহু ডিপ। তালিবানকে শুধু একটা সেনা হিসেবে দেখলে ভুল হবে। এটা এক ধরনের আন্দোলন, এক সামাজিক কাঠামো এবং এক আদর্শিক নেটওয়ার্ক। এই মুহূর্তে পুরো অঞ্চল এক অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে। কাগজে কলমে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, এখন দেখার বিষয় যে এর পরবর্তী চালটা কে দেয় এবং কিভাবে দেয়।